कहीं दूर जब दिन ढल जाए, सांझ की दुल्हन बदन चुराए, चुपके से आए, मेरे ख्यालों के आंगन में कोई सपनों के दीप जलाए, दीप जलाए। कहीं दूर जब दिन ढल जाए, सांझ की दुल्हन बदन चुराए, चुपके से आए। নমস্কার। বৃষ্টি স্নাত একটা সন্ধ্যা, তার জন্য শুভ সন্ধ্যা জানাই আমার প্রত্যেক ফলোয়ার্সদের, আমার ভালোবাসার প্রত্যেক বন্ধুদের, শুভনেত্রীদের। আর এনজয় করুন আজকে সুন্দর বৃষ্টি। বৃষ্টি আমার খুব প্রিয়, বৃষ্টি আমার খুব ভালো লাগে। এই জন্য বৃষ্টিটা আমি খুব মোটামুটি বরাবরই বৃষ্টিটা আমি খুব এনজয় করি। বাইরে এখনও ঠিক সন্ধ্যা হয়নি, সন্ধ্যা সন্ধ্যা করছে, মানে গোধূলি বলে শুদ্ধ বাংলা, কিন্তু খুব বৃষ্টি ঝিমঝিমিয়ে পড়ছে। এই বৃষ্টিটা আমি খুব এনজয় করছি। আমি যখন আমার তো জন্ম নর্থ বেঙ্গলে, দার্জিলিংয়ে। ছোটোবেলা থেকে বাবার চাকরি সূত্রে কুচবিহার, জলপাইগুড়ি, কাশিয়াং এইসব জায়গায় ছোটোবেলাটা কেটেছে আমার। নর্থ বেঙ্গলে তো প্রচুর বৃষ্টি হয়, এখন কতটুকু হয় জানি না, তখন তো খুব খুব ভালোই হতো। তো সেই জন্য মোটামুটি আজকে সেই বৃষ্টির স্বাদটা কলকাতায় বসে পাচ্ছি। আজকে একটা ভিডিও করব, ইচ্ছে আছে। সেটা হচ্ছে যে বাংলা ফিল্মের, আপনার ধরুন 70 থেকে 80 দশকের বাংলা ছায়াছবি জগতে, ফিল্ম জগতে একজন ডার্ক সাইডের হিরোইন দেবশ্রী রায়কে সবাই চেনেন। সেই দেবশ্রী রায়ের যে পথ সারমেয়, মানে পথ কুকুরদের তার প্রতি তার যে প্রেম, সেটা আমরা সকলেই জানি। তো তার কিছু কিছু কথা তিনি বলেছেন, সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তিনি বলছেন যে প্রায় 16 বছরের বেশি সময় ধরে পথপশুদের, মানে পথ সারমেয়দের নিয়ে কাজ করছেন অভিনেত্রী দেবশ্রী রায়। এই দেবশ্রী রায় একটা নিজের একটা সংগঠন আছে রাস্তার কুকুরদের জন্য, তাদের খাওয়া দাওয়া যত্ন, বা তাদের যদি কেউ কখনো উত্ত্যক্ত করে, মারধর করে, এরকম তো অনেক আছে মানুষ, যে কলকাতাতেই আছে অনেক ফ্ল্যাটে, অনেক জায়গায় কুকুরদের প্রতি অত্যাচার করে, বা কোনো প্রতিবেশী যদি কুকুরকে খাওয়া দেয়, সে মহিলা হলে তার প্রতি অনেক অশালীন ব্যবহার করা হয়েছে, আমাদের অনেক জায়গায় দেখেছি আমরা। তো তিনি সেগুলোর মোটামুটি প্রতিবাদ করেন। এটা আমরা দেখেছি। এবার দেবশ্রী রায় এখন তার ভরসায় থাকা যে পথ পশুদের বা পথ সারমেয়দের সংখ্যা অনেক, তাদের যাতে ঠিকমতো খাওয়াতে পারেন, চিকিৎসা করাতে পারেন, তার জন্য 5 সেপ্টেম্বর মানে 5 সেপ্টেম্বর 2025 সালে তিনি একটা কলকাতার জ্ঞান মঞ্চে এক মিউজিক্যাল সন্ধ্যার আয়োজন করেছেন। আর সেখান থেকে যে প্রাপ্ত অর্থ তিনি পাবেন, সেটা তিনি এই সারমেয় বা পথ কুকুরদের চিকিৎসার ব্যাপারে বা খাওয়া দাওয়ার জন্য তিনি খরচা করবেন। তা ভাবলাম যে দেবশ্রী রায়ের বিষয়টা একটু শেয়ার করি আপনাদের সঙ্গে, তাই শেয়ার করছি।
এবং এই অভিনেত্রীর কথায় 16 বছরের বেশি সময় ধরে এই পথ পশুদের নিয়ে কাজ করছি। আমার একটা অ্যাম্বুলেন্স আছে। দেবশ্রী রায় বাংলা ছায়াছবির এক ডার্ক সাইডে অভিনেত্রী শুধু নয়, তিনি একজন জনপ্রিয় হিরোইন তৎকালীন সময় ছিলেন। তা তিনি বলছেন যে তার একটি অ্যাম্বুলেন্স আছে, কারোর অ্যাক্সিডেন্ট হলে বা যাতে বংশবৃদ্ধি না করে, তাই মানে অ্যাম্বুলেন্সটা তিনি রেখেছেন কয়েকটি পারপাসে। একটা পারপাস হচ্ছে যে যদি প্রতিবেশীদেরকেও বা কোনো মানুষ যদি কোনো বিপদে পড়েন, হাসপাতালে যাওয়ার প্রয়োজন হয় চিকিৎসার জন্য বা কোনো অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা ঘটে, তাই অ্যাম্বুলেন্সটা তিনি দেন। আবার এই অ্যাম্বুলেন্সটি তিনি ব্যবহার করেন যে কোনো কুকুরদের নির্বীর্যকরণ করার জন্য, বা যাকে ইংরেজিতে যেটা বলা হয় স্টেরিলাইজেশন, এই স্টেরিলাইজেশনের জন্য এই অ্যাম্বুলেন্সটা তিনি ব্যবহার করেন। আর যেখানে পথ শিশুদের উপর বা পথ পশুদের উপরে বা পথ সারমেয়দের উপরে যদি কোনো নির্যাতন হয় তাদের উপরে, সেখানে বিচারের ব্যবস্থা করার তিনি চেষ্টা করেন, এটা তিনি বলছেন। আর এই যদি বংশবৃদ্ধি যাতে না হয় এই পথ সারমেয়দের, তার স্টেরিলাইজেশনের ব্যবস্থা তিনি করেন। সেরকম হলে তিনি ওই অ্যাম্বুলেন্সে করে কুকুরদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। এবং এই যে এরকম নানা কাজ তিনি করে থাকেন, এরকম নানা কাজের মধ্যে অনেক সময় বাড়িতে পোষার পরে আর রাখতে না পারলে বাড়ির মালিক তার ওই প্রিয় পোষ্যকে বা পোষ্যদের মালিকরা রাস্তায় ফেলে দিয়ে যান। এরকম মানুষ তো আমাদের কলকাতায় আচ্ছার আছে। আবার এরকম সব ভূভারতও খুঁজে পাওয়া যাবে। মানুষ এই ধরনের আছে, সেটা কিছু বলার নেই, এই ধরনের মানুষ থাকেই। তো সেই জন্যই বলছিলাম যে এইভাবে ধরুন উনি কি করেন, সেই কুকুরদের যারা ফেলে দিয়ে যান সেই সব পশুরা যাতে আশ্রয় পায় তার ব্যবস্থাও তিনি করেন। বাড়িতে আগে এই পথ পশুদের জন্য রান্না হয়, তারপরে বাড়ির লোকদের জন্য রান্নাটা হয়। আগে সারমেয়দের জন্য রান্না হয় তার বাড়িতে, তারপরে সেই বাড়ির পরিবারের মানুষদের জন্য রান্না হয় তিনি বলছেন। আর এটাও তিনি বলছেন যে প্রায় 21-22টি পথ পশু বা রাস্তার কুকুর বা পথ সারমেয়দের তিনি প্রতিদিন খাবার দায়িত্ব নিয়েছেন। তিনি টলি ক্লাবের চিফ এক্সিকিউটিভ অফিসারের স্ত্রী, তিনি ভীষণভাবে ওই পথ সারমেয়দের খুব ভালোবাসতেন। তার কথায়, দেবশ্রী রায়ের কথায়, যে তিনি আমার বন্ধু ছিলেন, আমরা দুজনে ভীষণ ভালো বন্ধু ছিলাম। আর শুধু তাই নয়, এই যে সিও টলি ক্লাবের, তার স্ত্রী আফটার রিটায়ার করার পর, আপনার রিটায়ারমেন্ট, প্রায় 21টি পথ কুকুর নিয়ে গিয়েছিলেন তিনি। আর দুটো নিয়ে যেতে পারেননি, বয়স হয়ে গিয়েছিল, নিয়ে গেলে মারা যেতে পারেন, সেই জন্য ওই দুটো কুকুরের দায়িত্ব দেবশ্রী রায় নিয়েছিলেন। আর আরেকটা হচ্ছে যে দেবশ্রী রায় বলছেন যে তাই তাদের ডিনারের দায়িত্ব এখন আমার। সকালের আর দুপুরের খাবার আবার অন্য দুজন দেন, আমি ওদের ভালোবাসি বলেই কাজটা করি। সকাল দুপুরের খাবারটা অন্য দুজন দেন, আর ডিনারের খাবারটা তিনি দেন।
21-22টা সারমেয়কে প্রতিপালন করা তো মুখের কথা নয়, এটা খুব মানে দূরহ কাজ, কষ্টের কাজ। কিন্তু ভালো যেহেতু বাসা যায় একটা পশুকে, গৃহপালিত পশু, কুকুর তো মানুষের বন্ধু। কুকুর বা সারমেয় কখনো মানুষের সঙ্গে বেইমানি করে না, মানুষের সঙ্গে বেইমানি করবে একমাত্র মানুষই। আর এদের প্রতি যাদের ভালোবাসা থাকে তারা এইটুকু কাজ বা কষ্ট করতে কোনো অসুবিধা হয় না। এবার আরেকটা কথা হচ্ছে যে এই দেবশ্রী রায় বলছেন যে আমি তো মানুষ হয়েছি ছোটবেলা থেকে দুটো পোষ্যর সঙ্গে, তার বাড়িতে দুটো পোষ্য সারমেয় ছিল। তাই হঠাৎ একদিন মনে হলো যে শুধু বাড়ির পোষ্যদের ভালোবাসবো আর বাইরে যারা আছে, রাস্তায় যারা আছে সারমেয়রা, তাদের জন্য তো কিছু করা দরকার। সেই থেকে এই উদ্যোগ জানাচ্ছেন দেবশ্রী রায়। এই কাজ করতে শুরু করার পরে তিনি বুঝতে পারেন যে কত কষ্টে থাকে এই পথের সারমেয়রা। সত্যি তাই, হয়তো রাস্তা নোংরা করে, হয়তো মানুষকে অনেক সময় কামড়ে দেয়, কিন্তু জানেন আমি যেখানে থাকি সেই রাস্তায় সারাদিন হয়তো তাকে আমরা তেমন কিছু দিই না, 4-5টা কুকুর থাকে, সেই গলিটা বা সেই রাস্তাটা পাড়াটা পাহারা দেয়। ওই মধ্যরাতে যদি কোনো চোর বা কোনো অচেনা মানুষ আসে, তাদের কিন্তু আক্রমণ করে, প্রচুর ঘেউ ঘেউ করে চিৎকার করে বাসিন্দাদের জাগিয়ে দেয়। আমার ঘরেও একটি সারমেয় আছে, আমিও সারমেয়কে খুব ভালোবাসি, কারণ সারমেয় মানুষের বন্ধু। এরকম অনেক দৃষ্টান্ত আছে যে সারমেয় মালিকের শিশুকে হয়তো পুকুরে ডুবে যাচ্ছিল খেলতে খেলতে, তাকে বাঁচিয়েছে। এরকমও দেখা গেছে কলকাতা সদ্যজাত কন্যা ভ্রূণ বা কন্যা হয়েছে, যেহেতু কন্যা হয়েছে, কয়েকদিনের বাচ্চা, তাকে রাস্তায় ফেলে দিয়ে যায়, কুকুররা পালা করে সেই বাচ্চাটাকে রক্ষা করেছে। তাদের চিৎকারে মানুষজন জানতে পেরেছে যে এখানে একটা সদ্যজাত শিশুকে কেউ ফেলে দিয়ে গেছে। এরকম তো নির্দয় মা আছেই। এসব তো অনেক বললে অনেক ঘটনা ঘটতে পারে। তো এরকমভাবে সারমেয়রা অনেক মানুষের উপকার করে, জানেন। কত মানুষ কত নোংরা পথে বেপথে হাজার হাজার টাকা নষ্ট করে। অনেক বিত্তমান মানুষ তো আছে, তারা কিন্তু কুকুরদের জন্য কিছু করতে পারেন, কত কুকুরদের জন্য, কিন্তু করেন না। এবার যেটা হচ্ছে যে দেবশ্রী রায় বলছেন যে আমি যখন ফিল্ম করি, শুটিংয়ের মাঝে বা নাচের অনুষ্ঠান করার পাশাপাশি এই পথ সারমেয়দের পাশে দাঁড়ানো একটা দায়িত্ববোধ ঈশ্বর তার মধ্যে দিয়েছেন বলেই নায়িকা মনে করেন। তিনি একটি সংস্থা তৈরি করেছেন, নাম দিয়েছেন ওদের পাশে আমরা। সেই সংস্থা এখন নানা ধরনের কাজ করে। দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি নামকরা অ্যাপার্টমেন্টে টর্চার করা হচ্ছিল পথ সারমেয়দের, আর আমরা বা আমাদের সংস্থার লোকেরা বা আমরা গিয়ে তাদের উদ্ধার করে আনি। দমদমের একটি অঞ্চল থেকে এই ধরনের কিছু সারমেয়দের উদ্ধার করি। এরা প্রায় সবাই অসুস্থ, তাদের চিকিৎসার প্রয়োজন রয়েছে। অনেকে এসে বলেন চিকিৎসা করানোর টাকা নেই এই সারমেয়দের, অথচ তারা সারমেয়দের ভালোবাসেন। আমরা সাহায্য করি তাদের। আমার একার পক্ষে এই রকমভাবে কাজ চালানো তো সম্ভব নয়।
নিজে ডিজাইন করে আমি শাড়ির এক্সিবিশন করতাম, কিন্তু লকডাউনের জন্য সেটা বন্ধ হয়ে যায়। কোভিডের সময় আমি আমার গহনা বন্ধক দিয়ে সেই টাকা এনে আমি অফিস পাড়ার, তখন তো ডাব্লিউসি অফিস পাড়াই নামে পরিচিত ছিল, এখনও আছে, সেই ডাব্লিউসিতে অফিস পাড়ায় কুকুরদের খাইয়েছি। তখন তো সেখানে মহাকর্ণ ছিল, রাইটার্স বিল্ডিং, এখন তো সেটা নবান্ন বলে চলে গেছে, কত অনেক দূরে, প্রায় সাতটাগাছির কাছাকাছি চলে গেছে। তাই বিবাদী বাগে ডাব্লিউসির অফিস পাড়াটা এখন সেই জমজমাট এখন আর নেই। আর আর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই পাড়ার কুকুর বা বিড়াল তাও খাবার পায়, কিন্তু কোভিডের সময় জানেন 600 কুকুরকে 1 বছর আমি খাইয়েছি। কারণ এই পথ সার্মেরা খাবার কোথা থেকে পাবে? পাড়ার কুকুরদের তাও পাড়ার বাসিন্দাদের যায়, কিন্তু পথে যেসব সার্মেয়গুলো থাকে তাদের জন্য কেউ খাবার দেয় বলে মনে হয় না, তারা খাবার ঠিক মতো পায় না। তারা ঘুরে ঘুরে গিয়ে তারা খাবার সংগ্রহ করে, এবং সেই কাজটা তিনি করেছেন। এবং দেখুন, দেবশ্রী রায় একজন বাংলা ছবির হিরোইন, সেলিব্রিটি, তাই মানুষজন তাকে চেনেন, তার পরিচিতি আছে। সেই পরিচিতিটাকে তিনি সৎভাবে সৎ কাজে তিনি ব্যবহার করেন। আর আরেকটা কথা হচ্ছে যে এই মানে তিনি বলছেন যে আমার এই উদ্যোগের কথা জানতে পেরে একটা খুব নামি গহনা, মানে সোনার দোকান, সোনার ব্যবসায়ী, গহনার ব্যবসায়ী বা গহনা তৈরি করেন প্রস্তুতকারক একজন নামি কর্ণধার মালিক, ওনাকে বেশ মোটা টাকার একটা চেক দিয়েছিলেন, বলেছিলেন আপনি সার্মেয়দের এই টাকা দিয়ে সেবা করুন, আমি পাশে আছি। আর একটা কথা যে ওদের জন্য আরো কিছু কাজ করতে পেরেছি সেই টাকায়, বলছেন দেবশ্রী রায়। এই যে মিউজিক্যাল একটা অনুষ্ঠান তিনি করতে যাচ্ছেন, তাতে তার সময়কার অনেক নামি দামি শিল্পী, গায়ক, যাকে তিনি বলেছেন সবাই তার পাশে আছে বলে তিনি বলছেন, কেউ না করেননি, সবাই বলেছে আমরা সাধ্যমতো তোমার পাশে থাকবো। এটাই তো একটা প্রকৃত শিল্পী মানুষের সত্তা, আরেকজন শিল্পী মানুষের একটা ভালো কাজে সম্মান দেওয়া, তাকে সমর্থন করা, তার পাশে থাকা। আর আরেকটা কথা হচ্ছে যে সামনে দুর্গাপুজো, আজ এই ধরুন সবে প্রথম সপ্তাহ চলছে, সেপ্টেম্বর মাসের 2025 সাল, আর কটা দিন বাকি দুর্গাপুজোর। সেই দুর্গাপুজোর কথা বলতে গেলে তিনি বলছেন যে সামনেই তো পুজো, তিনি কি করবেন তাকে প্রশ্ন করা হয়েছিল, আর তিনি বললেন পুজো আমার কাছে কখনো সুখের নয়। কিছুদিন আগে আমার দিদি মারা গিয়েছেন, যে দিদি রুমকি ঝুমকি নাম নিয়ে এই দুই বোন সিনেমাতে নামার আগে নাচ করে স্টেজ শো করে প্রচুর রোজগার করতে নামও করেছিলেন। সেই তারই এক দিদি মারা গেছেন। আর আরেকটা কথা হচ্ছে যে এই আগস্ট সেপ্টেম্বরে অনেক প্রিয়জনদের তিনি হারিয়েছেন, তার মধ্যে তার নিজের মা আছেন। মা ছিলেন তার ফিলোসফার, গাইড এবং বন্ধু। তিনি মাকেও হারিয়েছেন এই পুজোর মরশুমে। এবং তাই পূজায় কলকাতায় থাকি না, পুজোর সাজ খাওয়া দাওয়া আমার জন্য কিছু ম্যাটার করে না। তাই মনে হয় পুজোটা চলে যাক তাড়াতাড়ি।
তাই প্রতি বছর এই পুজোর সময় আমি কলকাতায় থাকি না। আবার সব কিছু নিজস্ব ছন্দে ফিরুক, পুজোটা চলে গেলে সেই আশায় থাকি। কারণ পুজো বারবার দুঃখের, মন খারাপের স্মৃতি আমাকে মনে করিয়ে দেয়, বলছেন দেবশ্রী রায়। আসলে দেবশ্রী রায় নয়, এটা ঠিক আমারও কথা, ব্যক্তিগত কথা। এই পুজোর সময় 2004-এ আমি বাবাকে হারিয়েছিলাম, ঠিক পুজোর প্রাক্কালে। আর পুজোর প্রাক্কাল মানে পুজোর ঠিক কটা দিন বাকি সেই সময়। আর ঠিক পুজোর চলে গেছে ঠিক তারপরেই দুর্গাপুজো, কালী পুজোর মাঝখানে মাকে হারিয়েছিলাম। সেই জন্য আমিও এই পুজোটাকে ঠিক দুঃখের বলে আমার মনে হয়। এই বাবা মাকে আমি ঠিক সেইভাবেই হারিয়েছি বলে এই দুর্গাপূজার প্রতি আমারও ঠিক আগ্রহটা নেই। বাঙালির শ্রেষ্ঠ উৎসব, আমি এই পুজোটা এটা আমার ব্যক্তিগত দুঃখ যন্ত্রণার জন্য বলছি। এই দুঃখ যন্ত্রণা মনে আছে বলে, কারণ বাবা মাকে তো দুজনকেই আমি খুব ভালোবাসতাম, তাই দুর্গাপুজো, কালী পুজো আনন্দ করেছিলাম যখন কলেজ লাইফে খুব পড়াশোনা করেছি, পড়াকালীন ছাত্র অবস্থায় কলেজ লাইফটা ওই দুর্গাপুজোতে খুব এনজয় করেছি। আর স্কুল লাইফটাতেও করিনি, তাহলে বন্ধু বান্ধবদের নিয়ে করেছি। কিন্তু তারপরে চাকরির জন্য পাস করার পর, গ্র্যাজুয়েশন করার পর, চাকরি করতে করতে মাস্টার ডিগ্রি করি, তখন পুজো নিয়ে ভাবার মতো সময় ছিল না। তখন নিজের পেটের চিন্তা করতাম যে কী করে রোজগার করে বাঁচব। তারপরে বহু বছর বাইরে চাকরি করেছি, পুজো গেছে আবার চলেও গেছে, জানতে পারিনি। কখন শীত আসে আর কখন গ্রীষ্ম আসে জানতে পারিনি। কারণ কি, আমি যেসব জায়গায় চাকরি করেছি, দেশে এবং চাকরি সূত্রে বিদেশে যাওয়া, সেখানে অধিকাংশটাই ওয়েদারটা ওই ঠান্ডা 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 থাকতো, শীত প্রধান জায়গা। তাই গ্রীষ্মকালটা কখন আসছে আর কখন যাচ্ছে জানতে পারতাম না। আর এই বলে শেষ করি। আরেকটা কথা বলবো যে আবার কোনো অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইটুকু কামনা করি। রাতে সুনিদ্রা হোক। আমি আপনাদেরকে শুভরাত্রি জানাই। আর আগামীকালে সুন্দর সকালের একটা শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা আপনাদের জন্য রইল। ভালো থাকবেন।